দর্শক আসসালামু আলাইকুম। ভারত রাষ্ট্র আমাদের বন্ধু নয় এবং ভারতীয় জনগণ আমাদের শত্রু নয়। গত 1 সেপ্টেম্বর রবিবার রাত 9টায় স্বর্ণা দাস নামে একটি মেয়েকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে। স্বর্ণা দাসের বাড়ি মৌলভীবাজার জুড়ি উপজেলার জুড়ি ইউনিয়নের একটি গ্রামে। বাবা পরেন্দ্র দাস, মা সঞ্চিতা দাস। তার ভাই ভারতের ত্রিপুরা রাজ্যের একটি ওয়ার্কশপে কাজ করে এবং তার ওখানে যাওয়ার প্রাক্কালে দুইজন দালালের হাত ধরে তারা 1 সেপ্টেম্বর রবিবার রাত 9টায় লালারচক এরিয়ে দিয়ে তারা ভারতে ঢোকার চেষ্টা করে। সাথে ছিল আরও একটি দম্পতি চট্টগ্রামের। শুধুমাত্র মেয়েটি স্বর্ণা নামের মেয়েটি মারা যায় এবং চট্টগ্রামের যে দম্পতি তারা আহত হয়, পরে হাসপাতালে ভর্তি হয়। 2011 সালের 7 জানুয়ারি এরকম আরেকটি ঘটনা ঘটেছিল ফেলানীকে নিয়ে। সারা পৃথিবীর মানুষ ফেলানীর নাম জানে। ফেলানী একটা প্রতিবাদের নাম। এই ফেলানী এবং তার বাবা ভারতের একটি রাজ্য থেকে তারা বাড়িতে ফিরছিল। বাড়ি কুড়িগ্রাম অনন্তপুর বর্ডার দিয়ে ফেরার সময়ে বাবা পেরিয়ে আসে কাঁটাতার, কিন্তু মেয়ে ফ্রগ ওই কাঁটাতারের সাথে আটকে যায়। ভোরের দিকে 7 তারিখে 2011 সালে বাবা বলে চিৎকার করে ওঠে ভয়ে। বিএসএফ টের পেয়ে তাকে গুলি করে এবং হত্যা করে। মেয়েটি 2-1 দিন সেখানেই ঝুলেছিল এবং সারা পৃথিবীর মানুষ সেটা দেখেছে এবং তার নিন্দা করেছে। তেমনি একটি ঘটনা এই গত 1 সেপ্টেম্বর রবিবার রাত 9টায় ঘটে গেল। ফেলানির ঘটনায় বিএসএফের আদালত বিচার করে প্রতিবাদের কারণে। সারা পৃথিবীতে যখন প্রতিবাদ হয় তখন তারা বিচার করতে বাধ্য হয়, কিন্তু বিএসএফ বেকসুর খালাস পেয়ে যায়। তারপর ভারতীয় আদালতে সেই বিচার কার্য ওঠে এবং শেষ পর্যন্ত সেই বিচার সমাপ্ত হয় না। ফলে জাহানারা বেগম ফেলানির মা তখন তীব্র ঘৃণা প্রকাশ করে বলেছে আর কোনো মায়ের সন্তান যেন এই ভারতীয় বাংলাদেশ সীমান্তে মায়ের বুক খালি না হয়, কোনো পাখিও যেন ভারতীয় বিএসএফ না মারতে পারে। কিন্তু তারপরেও সেই আক্ষেপ সেখানেই থেমে থাকে। আজ পর্যন্ত সেটা ধারাবাহিকভাবে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে। 2023 সালে 31 জন মানুষকে তারা হত্যা করেছে এবং 2009 সাল থেকে 20 সাল পর্যন্ত 522 জন মানুষকে এই ভারতীয় সীমান্তে হত্যা করেছে। 2022 সালে এক সীমান্ত সম্মেলনে পঙ্কজ কুমার সিং, ভারতীয় বিএসএফের পরিচালক, তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই অপরাধী। কিন্তু ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুম তারা বলেছে এগুলো সত্য নয়। নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা যায় না। তারা পারলে স্থানীয় কোনো পুলিশ স্টেশনে তাদেরকে দিতে পারে এবং বিচারের আওতায় নিতে পারে, কিন্তু সেটা না করে গুলি করা। ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত আছে, ভারতের সাথে চীনের সীমান্ত আছে, সেখানে কিন্তু এইভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় না। ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এরকম দ্বিপক্ষীয় দুটি প্রোটোকল হলো জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিজ অব দ্য টু কান্ট্রিজ 1975 ও দ্য ইন্ডিয়া বাংলাদেশ অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান 2011। জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিজ অব দ্য টু কান্ট্রিজ প্রোটোকলের ধারা 8I অনুসারে এক দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয়, তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী
আত্মরক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাই বাঞ্ছনীয়। আর্টিকেল 8M অনুসারে সীমান্ত দিয়ে যদি গরু পাচার করা হয়, তাহলে গরুর পাচারকারীদের সম্পর্কে তথ্য অপর পক্ষের সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করতে হবে এবং নিকটস্থ থানার পুলিশের কাছে মামলা করে গরু উদ্ধারে পদক্ষেপ নিতে হবে। বাস্তবে দেখা যায় বিএসএফ এই প্রটোকলে উল্লেখিত নিয়মকানুন না মেনে সন্দেহভাজনদের উপর সরাসরি গুলি চালায়। এমনকি বিএসএফের আত্মরক্ষার অজুহাতগুলো গ্রহণযোগ্য নয়। কাঁটাতারে কাপড় আটকে যাওয়া এক নিরস্ত্র কিশোরী ফেলানি কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে যাওয়া কিশোরী স্বর্ণা দাস কী করে অস্ত্রধারী বিএসএফের জন্য হুমকি হতে পারে? গত 28 জানুয়ারি ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি তরুণ রবিউল ইসলাম টুকলু। ভারতীয় মানবাধিকার সংস্থা বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের মার্চ 2024 মাসিক প্রতিবেদন অনুসারে বিএসএফ যখন রবিউলকে লক্ষ্য করে গুলি চালায়, তখন তার মাথায় ছিল একটি 50 কেজির চিনির বস্তা। 50 কেজি ওজনের চিনির বস্তায় মাথায় নিয়ে, আর যাই হোক, রবিউল যে বিএসএফের জন্য কোনো হুমকি ছিল না সেটা স্পষ্ট। হিউম্যান রাইটস ওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে বিএসএফ কীভাবে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা না করে বা সতর্ক না করে নির্বিচারে গুলি চালায়। হিউম্যান রাইটস ওয়াচের ট্রিগার হ্যাপি এক্সক্লুসিভ ইউজ অফ ফোর্স বাই ইন্ডিয়ান ট্রুপস অ্যাট দ্য বাংলাদেশ বর্ডার শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, অপরাধী হিসেবে সীমান্ত হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছে বড় জোর কাস্তে, লাঠি ও ছুরি থাকে। এমন ব্যক্তিদের মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে, যার জন্য ভারত সরকার তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে এমন কোনো দৃষ্টান্ত নেই। প্রিয় দর্শক, হাসিনা সরকার একদিকে ভারতকে একতরফাভাবে ট্রানজিট, বন্দর, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা সহ নানা ধরনের সুবিধা দিয়ে গেছে, অন্যদিকে ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্সা দেয়নি এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। অথচ সীমান্তে বিএসএফের নিয়মিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া ও স্পষ্ট অবস্থান নেওয়া, প্রতিটি ঘটনার বিচার ও তদন্ত দাবি করা, ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জবাবদিহি চাওয়া এবং প্রয়োজনে বারবার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিষয়টিকে দ্বিপাক্ষীয় আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার কোনো চেষ্টাই বাংলাদেশ সরকারের পক্ষে করা হয়নি। আমাদের প্রত্যাশা হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের আমল থেকেই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। প্রিয় দর্শক, তাহলে এই হলো ভারতের বন্ধুত্বের অবস্থা। ভারত বন্ধুত্ব করবে আমাদের সাথে, আমাদের সমস্ত সুযোগ সুবিধা নেবে, আর আমাদের দেশের বর্ডারে আমাদের দেশের মানুষকে হত্যা করবে। এটা কোনোভাবেই মানা যায় না। এর প্রতিবাদ করতে হবে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলতে হবে এবং কি করে এটা বন্ধ করা যায় সেই রাস্তা বের করতে হবে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।